এক্সেল প্রেজেন্টস দীপ্ত ডি বক্সে আপনাদের সবাইকে স্বাগত। সাথে রয়েছে আমি ইন্দ্রাণী নিশি। দর্শক, বিশ্বকাপ এখন একেবারে শেষ প্রান্তে, বাকি মাত্র একটি সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও বহুল প্রতীক্ষিত ফাইনাল। প্রথম সেমিফাইনালে তারকায় ভরা ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে 2010 সালের পর আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে এবং মাইকেল ওলিসেদের স্বাভাবিক খেলা যেন খেলতেই দেয়নি স্প্যানিশরা। দলীয় সমন্বয়, মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং নিখুঁত কৌশলে ফ্রান্সের শিরোপার স্বপ্ন থামিয়ে দিয়েছে লুই দে লা ফুয়েন্তের দল। অন্যদিকে আজ রাতেই নির্ধারিত হবে স্পেনের ফাইনাল প্রতিপক্ষ। মুখোমুখি হচ্ছে দুই পুরনো প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। মেসির শেষ ওয়ার্ল্ড কাপের স্বপ্ন, ইংল্যান্ডের দীর্ঘ অপেক্ষা, দুই দেশের ইতিহাস আর মাঠের কৌশল সব মিলিয়ে অপেক্ষা করছে আরেকটি মহারণ। আজকে ডি বক্সে থাকছে স্পেন ভার্সেস ফ্রান্স ম্যাচের বিস্তারিত বিশ্লেষণ, আজকের সার্ফ এক্সেল মোমেন্ট অফ দ্য ডে, রেফারিং এর আলোচিত সিদ্ধান্ত এবং আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড সেমিফাইনালের বিশেষ প্রিভিউ। আজকে আমার সাথে রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারিজ বিভাগের প্রধান আজাদ রহমান এবং জনপ্রিয় অভিনেতা শতাব্দী ওয়াদুদ। দুজনকে ওয়েলকাম করছি। আজকে তো মানে বিগ একটা ম্যাচ, এখন থেকে প্রত্যেকটা ম্যাচই আসলে অন্য লেভেলে চলে গেছে। এইরকম সেমিফাইনাল আমরা আসলে শেষ কবে দেখেছি আমার মনে পড়ছে না। আমরা সবকিছু নিয়ে সবিস্তারে আলোচনা করব। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। শুরু থেকে স্পেনের আক্রমণাত্মক ফুটবল মুগ্ধ করেছে সবাইকে। ইয়ামালের আদায় করা পেনাল্টি, উইয়ারসাবালের গোল এবং নতুন রেকর্ড, সালিবারের চোট, পেদ্রো পেরোর দ্বিতীয় গোল, ফ্রান্সের মাঝমাঠের সংখ্যাগত দুর্বলতা। আমরা আসলে অনেক কিছুরই সাক্ষী হলাম গত ম্যাচে এবং মাইটি ফ্রান্স পুরো আসর জুড়ে আসলে চমকে দিয়েছিল তাদের খেলা দেখিয়ে এবং আমরা অনেকে ধরেই নিয়েছিলাম যে চোখ বন্ধ করে তারা ফাইনালে চলে যাচ্ছে। বাট সেমিফাইনালের ম্যাচে তাদেরকে স্পেনের সামনে এতটা অসহায় কেন লাগলো? আমার কাছে মনে হয়েছে যে এখন তো ডিজিটাল যুগ, প্রত্যেকটা টিমই কিন্তু হোমওয়ার্ক করে এবং কার কোনটা স্ট্রং সাইড আছে, উইক সাইড আছে, সেইগুলি নিয়ে কাজ করে কোচ এবং অ্যানালিস্ট যারা আছেন। সেই অনুযায়ী ফ্রান্স কিন্তু প্রথম থেকে যে এসছে সেমিফাইনাল পর্যন্ত, তার আগে কিন্তু ভালো প্রতিপক্ষ পায়নি। এই প্রতিপক্ষ না পাওয়াতে একটা বড় টিমের এগেনস্টে খেলতে যেয়ে তাদের চাপের মধ্যে পড়েছে এবং আমার কাছে মনে হচ্ছে স্পেন তাদেরকে দারুণভাবে লক করে দিয়েছে আক্রমণ ভাগের যেই সাইডগুলো আছে সেগুলি দিয়ে, এবং এমবাপ্পেকে 0 ডিগ্রিতে দাবিত করেছে, ক্রস করতে দেয় নাই, শ্যুট করতে দেয়নি। দুটা অ্যাটেম্প নিয়েছিল, বাট হি ফেইল্ড। সো এটাই মনে হয় সবচেয়ে বড় জিনিস, একটা কোচের মানে বড় টেকনিক, তার অ্যাচিভমেন্ট যে সে তার প্রতিপক্ষকে তার উইক পয়েন্টে আঘাত করে স্ট্রং পয়েন্টে আঘাত করে তাকে ওভারকাম করে একদম। তবে আমি শতাব্দী ভাই, আপনি সম্ভবত ফেসবুকে লিখেছেন খানিকটা ম্যারম্যারে একটা সেমিফাইনাল। আর কেন ম্যারম্যারে লাগলো? মানে দুইটা হাই ভোল্টেজ টিম এবং দেখেন যে এবার 4টা সেমিফাইনাল টিমই কিন্তু র্যাঙ্কিং 1 থেকে 4 নাম্বার টিম। সেইখানে আমরা যারা মানে আমি রেগুলার ফুটবল দেখি, ইউরোপিয়ান ফুটবল, মানে দুইটা টিমই তো প্রচুর পছন্দের প্লেয়ার আছে। সেখান থেকে আমার কাছে মনে হয়েছে ম্যাচটা না জমেনি, পুরো ম্যাচটা ডমিনেট করেছে স্পেনের মিডফিল্ড। রদ্রি তো আবার ইনফর্ম ব্যাক করেছে। এবার দেখা যাক ওরা যদি বিশ্বকাপ জিতে যায় তাহলে আবার ব্যালন ডি'অরের জন্য একজন যোগ্য উত্তরসূরি হবে। আর ফ্রান্সের 3 জন যেটা দেখেন যে এমবাপ্পে, ডেমবেলে এবং ওলিসেকে ওরা যেভাবে কন্ট্রোল করতে চেয়েছে সেইভাবেই কন্ট্রোল করেছে। সো হাই ভোল্টেজ 3 জন প্লেয়ার কিন্তু। আর ওইদিক দিয়ে কুরুরেয়া, তারপরে পাও কুবার্সি, এই প্লেয়ারগুলোর কথা না বললেই না, এবং ওলিসি ওদের গোলকিপার যেটা ইসে ছিল, হ্যাঁ দুর্দান্ত খেলেছে। এই আর হচ্ছে ড্যানি অলমোর কথা না বললে ইনজাস্টিস করা হবে। ওরা যেরকম চেয়েছে স্পেন ম্যাচটা হবে এরকম, এবং দেখেন যে ম্যাচটা কিন্তু স্লো হয়েছে, স্লো রিদমে, খুব বেশি ফাস্টার হয়নি। আমি মনে করেছিলাম ফার্স্ট গোলের পরে ম্যাচটা অনেক ফাস্টার হবে, কিন্তু ফ্রান্স চেষ্টা করেও কিন্তু সেটা করতে পারেনি। মানে পুরো মিডফিল্ড ছিল স্পেনের কন্ট্রোলে এবং ওরা যেভাবে চেয়েছে সেভাবে পুরো ঘটনাটা ঘটে শেপটা দিয়েছে। কোন ডিফেন্ডার প্রতিপক্ষকে না দেখে বল ক্লিয়ার করতে গিয়ে তার পায়ে আঘাত করেন, তখন উদ্দেশ্য না থাকলে আসলে পেনাল্টি কেন দেওয়া হয় আমি বুঝতেই পারছেন। আমরা ইয়ামালের সেই পেনাল্টির কথা বলছি যেটা নিয়ে কিন্তু তর্ক বিতর্ক শেষ নেই। কি বলবেন ভাইয়া? ধন্যবাদ। আমরা ফাউলের যদি ডেফিনিশনে যাই, ফাউল কিন্তু 3 ধরনের হয়ে থাকে। একটা হলো কেয়ারলেস, একটা রেকলেস, একটা ইউজিং এক্সেসিভ ফোর্স। কেয়ারলেস ফাউলটা কি? আপনি কিন্তু অসতর্কভাবে আপনি খেলতে যান নাই, আপনি অ্যাওয়ার না যে আপনি পিছনে একজন প্লেয়ার আছে, আপনি বলে কিক করতে যেয়ে তাকে কিক করেছেন, কিন্তু আপনি কিন্তু বলে কিক করতে চেয়েছেন, সেটাও কিন্তু আমরা ফাউল হিসেবে, কেয়ারলেস ফাউল হিসেবে কাউন্ট করব। আর যখনই পেনাল্টি এরিয়ার মধ্যে কোনো কেয়ারলেস ফাউল সংঘটিত হবে তখন ওইটা আপনাকে পেনাল্টি দিতেই হবে।
এবং সেটাই ঘটেছে। এবং নর্মালি লামিয়াল তো অনেক ট্যালেন্টেড একটা প্লেয়ার, সে আদায় করে নিয়েছে। একদম একদম। তবে ইয়ামালের যে গোলটা অফসাইড হতে আমরা দেখেছি, ওটা তো প্রপার অফসাইড, বাট এত সূক্ষ্ম সিদ্ধান্তে আধা স্বয়ংক্রিয় অফসাইড প্রযুক্তির উপর নির্ভরযোগ্যতাটা আসলে কতটা যৌক্তিক? আমার কাছে মনে হয় এটা ক্রিকেটের মতো, খেলার মজাটা না অনেক বেশি অনেক নষ্ট বেশি করে নষ্ট দিচ্ছে। করে দিচ্ছে। আর এই বারবার ইন্টারাপ্ট করছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, ভিএআর দেখো কোথায় গিয়ে যেন না ওই যে জোশটা, ওই হ্যাঁ, জোশটা ওইটা না হারিয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যায়। আবার দেখেন যে একটা ফুটবল খেলার মতো খেলা, 90 মিনিটসের খেলা, এখানে যারা খেলতে যায় বা খেলেন যেই দেশেরই হোক না কেন, আমার দেশের আপনার মনে করেন ফিজিক্যালি অত ফিট না, আমাদের ওইখানে কিন্তু 45 মিনিটস খেলা কোনো ব্যাপার না। আপনি বাণিজ্যিকীকরণ করতে যে পাবলিককে সবকিছু দেখিয়ে দিচ্ছেন, এসব করতে গিয়ে না খেলার ওই আত্মিক জায়গাটা বোধহয় নষ্ট হচ্ছে। আমি খুব মানে মিস করি যে হাইড্রেশন ব্রেক কোনো দরকার নেই জিনিসটার। এটা এই ওয়ার্ল্ড কাপে ইন্ট্রোডিউস হ্যাঁ, ইন্ট্রোডিউস হয়েছে কখনো কিন্তু হয়নি। মানে আমার কাছে মনে হচ্ছে বিশ্বকাপের মতো জায়গায় এটা একটা ঝামেলা, আর অনেক বেশি দল খেলা ঝামেলা। যেমন অনেক গোল হচ্ছে, কিন্তু কালকে দেখেন যে এসে বিগ ম্যাচে এসে কিন্তু দুই দলই খুব নার্ভাস স্টার্ট করেছে, সে কি খেলা খেলেছে এবং মাত্র 2-0। এবং আমরা দেখছি যে এর কারণে কিন্তু খেলোয়াড়রা শেষের দিকে এসে ইনজুরিতে পড়েছেন, কেউ কেউ খুবই হাঁপিয়ে যাচ্ছিলেন, এটাও একটা বিষয়। আর এই যে মানে বাণিজ্যিকীকরণের একটা জায়গা, এটার আসলে প্লাস মাইনাস অনেক কিছুই থাকে, সাফার করছেন ফুটবলাররা দিন শেষে খেলোয়াড়রা। এবং আপনি এখন দেখেন যে আজাদ ভাই একমত হবেন হয়তো যে কি পরিমাণ খেলা এখন একজন প্লেয়ারকে প্রতি বছর খেলতে হচ্ছে, তার লিগ থেকে শুরু করে, হ্যাঁ একদম পাগলের মতো। মানে ও তো ওয়ার্ল্ড মানুষ কাপ না। শুরু হওয়ার বেশ কিছুদিন আগ পর্যন্ত 15-16 দিন আগ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা হলো। জি, জি। মানে এটা তো একটু রেস্ট, বা একটা টিমের সাথে আমি যাব বিশ্বকাপ খেলতে, ইচ আদার একটা কম্বিনেশনের ব্যাপারটাও তো থাকছে। একদম একদম। আজাদ ভাই, আপনার কাছে আসবো। এবারে ফুটবল বিশ্বকাপের রেফারিং নিয়ে অনেক সমালোচনাটাই আসলে বেশি হচ্ছে, কেন বলেন তো? আচ্ছা, প্রথমত সমালোচনাটার কারণ হলো আমি আইনটা না জানা, সাধারণ জনগণ যে আইনটা জানে না সেটা কিন্তু এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে। এখন ভার প্রোটোকল সম্পর্কে কিন্তু সাধারণ জনগণ আমরা কেউ জানি না ভারের কি কি কাজ। ভারের 4টা কাজের মধ্যে একটা কাজ, যেটা আমরা লাস্ট ম্যাচে দেখেছি যে বাফলো যে সুইজারল্যান্ডের প্লেয়ারটা রেড কার্ড খেলো, সে কিন্তু টেকনিক্যাল এরিয়ার সামনে সে একটা ডাইভ দিয়েছে, যেটা আপনাকে বলা হয় যে ইউ ক্যানট ডু দিস, ডিসিভ করতে পারবেন না রেফারিকে। তো ও এই ডাইভ দেওয়াতে রেফারি কি করলো, আর্জেন্টিনার প্লেয়ারকে ইয়েলো কার্ড দেখালো। তা ইয়েলো কার্ড দেখানোর পরে সাথে সাথে ভার দেখলো যে ইট ওয়াজ মিস্টেকেন, দেয়ার ওয়াজ নো কন্টাক্ট, সে সাথে সাথে ইন্টারভেন করেছে। ইন্টারভেন করাতে রেফারিকে ওয়েফারে ডাকলো অনফিল্ড রিভিউতে, ডাকার পরে আমরা এটাকে বলে অবভিয়াস এরর। আচ্ছা, রেফারি এসে দেখলো যে ইয়েস দেয়ার ওয়াজ নো কন্টাক্ট, এখন তাকে একটা ইয়েলো কার্ড দিতে হবে, সেটা শাস্তি হলো ইয়েলো কার্ড। কিন্তু তার যে আগে একটা ইয়েলো ছিল ওইটা আমরা খেয়াল করিনি। এখন 79 মিনিটস বা 78 মিনিটসের সময় একটা রেড কার্ড একটা দলের জন্য, যখন এক ড্র চলছিল, ওই সময় রেড কার্ড একটা টিমকে কিন্তু পে করে, ওটার জন্য মানে আপনাকে সাফার করাবেই। এবং এটা হচ্ছে ফুটবল তো ইমোশনের জায়গা নেই, কিন্তু আমরা ইমোশন হয়ে যাই, আমরা সমর্থকরা বেশি এবং দ্যাট ওয়াজ ভেরি গুড কল বাই ভার। এক্স্যাক্টলি। আমি আবারও একটু খেলার প্রসঙ্গে আসতে চাই। শতাব্দী ভাইয়া, স্পেন কি আসলে কেবলমাত্র বলের দখলেই এগিয়ে ছিল, নাকি বল ছাড়া খেলাতেও এবং মাইন্ড গেমসেও তারা ফ্রান্সের চাইতে অনেক এগিয়ে ছিল? এবং ওরা টেকটিক্যালি, আমি যেটা বললাম, ওরা যা করতে চেয়েছে, ওরা কিন্তু দেখবেন যে ভাইয়ের সাথে কথা হচ্ছিল এর আগে, এমবাপ্পেকে আপনি লং ডিস্টেন্স শুট যেটা পাওয়ার, ওটা কিন্তু করতে দেয়নি। পুরো ম্যাচে 2টো করেছে, 2টোই বারের উপর দিয়ে। এবং একটা পর্যায়ে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে যে ম্যাচ তোরা যতই ফাস্ট করতে চাস আমরা ফাস্ট হতে দেব না। আর এই যে একটা প্লেয়ার আমার কুকুরে এখন রিয়াল মাদ্রিদে আসছে, আমি রিয়াল মাদ্রিদ ফ্যান, ও খেলে, ওর মনে হয় না এফোর্টলেস খেলা খেলে, এত চমৎকার একটা প্লেয়ার ও, যে কতকাল কিছু জায়গার কম্বিনেশন জায়গা কাভার করেছে, মানে সেখানে এমবাপ্পেকে ট্যাকেল করেছে, ওলিসিকে, আবার ওই সাইডে যেয়ে দেখলাম যে ওর নাম কি, ডেম্বেলে, 3জনের সামনে ও কি রে একটা, ও জিন নাকি, 3 জায়গায় কিভাবে যাচ্ছে। কিন্তু ওরা করছে কি, যে প্লেয়ার পজিশন চেঞ্জ করছে, বা ওই যে ফরমেশন গুলো বলে, ফরমেশন আপ ডাউন করেছে, ম্যান মার্কিং, কোচের ইনস্ট্রাকশন সবকিছু মিলিয়ে। আর এই যে ফ্রান্সকে আমরা দেখেছি যে উপরে উঠে তারা একটা সময় হাই প্রেসিং করে একটু ডমিনেট করতে চেয়েছিল, ফাইনালি সেটা আসলে ফ্রুটফুল হয়নি। এই পরিকল্পনা আসলে
ব্যর্থ হওয়ার প্রধান কারণ কি হতে পারে ভাইয়া? কোচের স্ট্র্যাটেজি, কোচ অনেক ভালো হোমওয়ার্ক করেছে, অপোনেন্টের ওই যে স্ট্রং পয়েন্টগুলো, যা যা স্ট্রং সাইডগুলো সেগুলি লক করার সব ব্যবস্থা নিয়েছে এবং সেই অনুযায়ী অনুশীলন করিয়েছে তার টিমকে। আর রদ্রির কথা বলতে হবে। রদ্রি কালকে একদম Cool আসলে ও একদম কুল হেডেড এবং ও যা চেয়েছে যেরকম ভাবে পুরো টিমটা সামনে থেকে লিড করার যে ব্যাপার ক্যাপ্টেন হিসেবে অ্যাজ ক্যাপ্টেন, ও একদম ভেরি সাকসেসফুল। একদম। যদি আমার খুব অপছন্দ ওকে, তারপরও ভালো খেললে তো আমার স্বীকার করতে অপছন্দের হবে। কারণ কি? কারণ কি, ওই যে বেলেন নিয়ে ভিনির সাথে ঝগড়াঝাটি, ও আচ্ছা আচ্ছা, আপনি এখানে ইমোশন। আমি খুবই ইমোশনাল। না আসলে ফ্যানদের মধ্যে ইমোশনটা থাকবে এবং সেটা না হলে আমরা আসলে কিসের ফ্যান হলাম। আর ভাইয়া স্পেনের খেলায় আমরা এক ধরনের ছন্দ সৌন্দর্য দেখেছি এবং সম্মিলিত একটা অ্যাক্টিং আমরা দেখেছি। এইটিকে কি আসলে মঞ্চে একটি সফল দলীয় পরিবেশনার সাথে আপনি তুলনা করবেন কিনা? অবশ্যই অবশ্যই, কারণ পুরো টিমটা একটা ইউনিট হয়ে খেলেছে। এবং দেখেন যে ফ্রান্সের কোচের কত বড় সাহস, আমি তো মানে ফ্রান্সের কোচ বলছি, স্পেনের কোচের, যে ও পরে দুইটা যখন এই প্লেয়ার চেঞ্জ করেছে সাব করার পর, ওই দুইটাও কিন্তু দুইটা স্ট্রাইকারকে তুলে দুইটা স্ট্রাইকার নামাইছে। অন্য দল হলে কি করতো, আমি দুইটা স্ট্রাইকার তুলে ডিফেন্সিভ নামাই, মানে ও কিন্তু ওর জায়গায় ড্যাম কেয়ার, আমি যেমনি চাচ্ছি অমনি হবে, মানে এই জায়গাটা তো দারুণ পুরো একটা টিমওয়ার্ক কাজ করে। তবে এই যে এত তারকা থাকার পরেও প্রাণহীন লাগায় এবং অনেস্টলি মানে বল তারা পাচ্ছে না এবং বল পেলেও তারা আসলে শটগুলো নিতে পারছে না, রাখতে পারছে না, পায় মিস পাস হচ্ছে। আর আমরা যদি দেখি যে ইয়ামালের যে গোলটা অফসাইডে বাতিল হয়েছে, এটা নিয়ে তো আমরা বিস্তর আলাপ করেছি। যে 2-0 গোল, ভাইয়া বলছিলেন যে খুব একটা ম্যারমারে লেগেছে, অতটা কম্পিটিটিভ লাগেনি ভাইয়ার, মানে এক্সপেকটেশনটা ছিল মেবি লাইক হচ্ছে লাস্ট ইয়ার ফ্রান্স এবং আর্জেন্টিনার ফাইনালটা আমরা দেখেছিলাম, ওরকম হোক বা ওরকম কিছু একটা। খুব মানে আমি যেন হাঁপিয়ে যাই খেলা দেখতে বসে, আমার যেটা হয় আমি যেন নড়তে না পারি। আমি নড়তে না পারি, হাঁপিয়ে যেতে হয় আমাকে, কিন্তু ওরকম হয়নি। যে আমি বুঝতে পারি দুই দলই অনেক সেফ জায়গায় থেকে খেলাটা শুরু করেছে, ক্যালকুলেটিভ খেলা খেলার চেষ্টা করেছে। তবে ভাইয়া আপনার কাছে আবার একটু আসতে চাই যে ভিআরের মাধ্যমে কিন্তু ফ্রান্সের একটা ফ্রি কিকের সিদ্ধান্ত আমরা দেখেছি ইনস্ট্যান্ট চেঞ্জ হতে, কোন পরিস্থিতিতে আসলে ভিআরের সাধারণ ফাউলের সিদ্ধান্ততে হস্তক্ষেপ করা হয়? ওকে, আপনি খেয়াল করবেন ফিফা প্রেসিডেন্ট কিন্তু বলেছেন যে কিছু কন্ট্রোভার্সিয়াল ডিসিশনের কথা যে সারা বিশ্বে প্রচলিত হয়েছে, এই কারণে ইনফান্তিনো নিজে 10 বার এক একটা ফুটেজ দেখেছে, এক একটা ইনসিডেন্ট। তারপর উনি বললেন যে এডিশনাল ভারও আমি ইন্ট্রোডিউস করলাম, কোনো ফাউলও মিস হবে না, কর্নার কিক মিস হবে না, থ্রোইন মিস হবে না, অফসাইড মিস হবে, কিচ্ছু মিস হবে না, এভরি ওয়ান উইল ওয়ার্ক, আমরা কারেক্ট ডিসিশন দিয়ে এখান থেকে বের হব। আচ্ছা, এই কারণে আপনি শতাব্দী ভাই, আপনি যেটা বললেন যে আগের সৌন্দর্যটা নেই, ট্রু, কিন্তু এখন কিন্তু কারেক্ট কল, যেটা কারেক্ট কলটা কিন্তু 98.6% কিন্তু কারেক্ট কল আসছে। কোনো টিম বলতে পারবে না যে আমি গোল দিলাম কিন্তু আমাকে গোল দেয়নি, এই জিনিসটা বলতে পারবে না। সো দিন শেষে মানুষ কিন্তু সঠিক সিদ্ধান্তটা যখন পায় তখন সে স্যাটিসফাইড হয় এবং এই নিয়ে আর কথা বলে না। আর ভার তো মানে প্রযুক্তি কিন্তু অলওয়েজ হেল্পফুল, এবং প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়াটাই কিন্তু আমাদের উচিত। না সেটা তো অবশ্যই, কিন্তু আবার এই বিশ্বকাপে যেমন আমি বুঝলাম, আমি ব্রাজিলিয়ান একজন সমর্থক, কিন্তু সারা পৃথিবীর মানুষ যখন বলছে তখন তো কিছু কন্ট্রোভার্সি তো ক্রিয়েট হয়েছে, দেখি সবাই আলোচনাটা করছে। শুধু ওই যে আমি বলেছি যে ভার প্রোটোকল সম্পর্কে আমাদের সবার ধারণা নেই। আমরা এই প্রসঙ্গে আবার ফিরবো, সরি ভাই একটু থামাচ্ছি। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। আজাদ ভাই আপনার কাছে আসবো, গোলটার সবচাইতে সুন্দর দিক আপনার মতে কোনটা, পেরোর দৌড়, 1-2 পাস নাকি ফিনিশিং? আমার কাছে মনে হয়েছে যে পেড্রোকে যে অ্যাসিস্ট করেছে ড্যানিয়েল, তা সে যেভাবে অ্যাসিস্ট করেছে অ্যামেজিং, মানে হি ওয়াজ কনফিডেন্ট, সে সুন্দরভাবে একদিকে বডি নিয়ে ওই প্লেয়ারকে তার সাথে একদম মানে লাগিয়ে সে বলটা থ্রু করেছে। কিন্তু পেড্রো যে গোলটা দিল, ইট ওয়াজ কুল হেডেড গোল, এবং ফার্স্ট বার দিয়ে গোল দিয়েছে, যেটা নর্মালি প্লেয়াররা করে সেকেন্ড বারে শট করার কথা, কিন্তু সে কিন্তু ফার্স্ট বারে দিয়েছে। ইট ওয়াজ অ্যামেজিং, এবং ও মনে নিজেও অবাক হয়ে গেছে যে গোলটা হয়েছে, এবং খেলা শেষে তার উচ্ছ্বাস, এটা দেখে কিন্তু মোমেন্টামটা ধরতে পারাটা বা ওর মাথাটা ওখানে ঠান্ডা রাখতে পারাটা কিন্তু বড় বিষয়। যেমন আমরা একটা পর্যায়ে দেখেছি কালকে এমবাপ্পে কিন্তু টেম্পার লুজ করে যে বসায় দিল, একটা কার্ড খেলো, গোলকিপারকে একটু চালালো, মানে ওই যে এরকম বিগ মোমেন্ট ভাই লাইফ টাইমে ওর তো মনে 14 গোষ্ঠীর কেউ এরকম গোল দিচ্ছে নাকি, ও তো জানে না। ওই মোমেন্টটা, ওই যে 2-3 সেকেন্ড ওর মাথা ঠান্ডা রাখা, এটার ব্যাপার। দ্যাটস ট্রু। আর এই গোলটাকে আসলে আমরা যদি দেখি স্পেনের সম্মিলিত ফুটবল ফিলোসফির সবচাইতে মানে বেস্ট এক্সাম্পল কিনা ভাইয়া?
অবশ্যই, কারণ তখন দেখেন যে ফ্রান্সের ওই ডি বক্সের লাইনে ফ্রান্সের 6 জন প্লেয়ার আছে, কিন্তু ওরা যেভাবে বলটা 1-1 টাচ করে নিয়ে ভিতরে ঢুকলো, যেটা আমরা টিকি টাকা বলি। হ্যাঁ টিকি টাকা, কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। আমি বললাম না, যা করতে চেয়েছে, এবং চুয়ামিনি সব কিন্তু লাইনের বাইরে দাঁড়িয়ে দেখছে, কিচ্ছু করার নেই। মানে একটা ছন্দ, হাতের বাইরে, মনে হয় যে আমরা হাতের বাইরে। চোখে একটা গ্রাফ করা, graph। এদিকে যাবে ডানে যাবে বাঁয়ে যাবে ডানে যেয়ে আসবে। এক্স্যাক্টলি, আমার কালকে মনে হচ্ছিল যে আমি যেন এল ক্লাসিকো দেখলাম, লিটারালি এদিকে হচ্ছে প্লে স্টেশনে খেলার মতো হয়েছে কিন্তু ব্যাপারটা একদম একদম তাই। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানেই এক্সপার্ট হোয়াইট। দর্শক, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ আমরা আজকে দেখব আজ রাত দিবাগত 1টায়। আমরা যদি দেখি বিশ্বকাপে প্রথমবারের মতন মেসি বনাম ইংল্যান্ড, 2002 সালের পর বিশ্বকাপে প্রথম তারা মুখোমুখি হবে। একদিকে মেসির 8 গোল এবং 2 গোলের সহায়তা, ইংলিশ ক্লাবের বিপক্ষে মেসির ভয়ঙ্কর রেকর্ড আমরা দেখেছি। এদিকে বেলিংহাম এবং কেইনের প্রভাব কতটা পড়বে আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের খেলায়, সেটাও দেখার অপেক্ষায় রয়েছে। আর্জেন্টিনার রক্ষণের ওঠানামা, ইংল্যান্ডের গতি, শারীরিক শক্তি ও সেট পিস, রাজনৈতিক ইতিহাসের বাইরে ফুটবলে মনোযোগের আহ্বান। আমরা আসলে ঘটনা বহুল একটা ম্যাচ বোধহয় দেখতে চলেছি। আমি আগে এক্সপেকটেশনের কথাগুলো জানতে চাচ্ছি। আমার কাছে যদি বলেন, আমার এক্সপেকটেশনস হলো ইংল্যান্ড যাবে। আমার কাছে মনে হচ্ছে ইংল্যান্ড যাবে, 2-0 হতে পারে খেলার রেজাল্ট, বিকজ অফ আর্জেন্টিনা শুরু থেকে এই যে ফ্রান্সের মতো অবস্থা হয়েছে, কিন্তু মানে হার্ড টিম পায়নি। সব টিমই তো বিশ্বকাপে খেলতে গেছে, বড় টিম। আর আর্জেন্টিনার ডিফেন্সের কন্ডিশন কিন্তু টিম যেরকম স্কোর করছে বা খেলছে সাবেক, এখনও তো আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন ফাইনালের আগ পর্যন্ত ওই লেভেলের কিন্তু ওরা পারফরমেন্স করতে পারেনি। একটু ঝামেলা দোদুল্যমান। এখন যদি ওই জায়গাটা আজকে কাভার করতে পারে, দেন অন্য ব্যাপার হবে। আমি চাইবো ব্যক্তিগতভাবে, কারণ আমার ছোটবেলার কিছু ভালো স্মৃতি আছে, গ্যারি লিনেকার, পল গ্যাসকোয়েন, তাদের খেলা দেখতে দেখতে বড় হয়েছে। সো ওই জায়গা থেকে মনে হচ্ছে 3 লায়ন্স। আর ওরা বারবার একটা কথা বলে যে ইট কামিং হোম। এইবার কিন্তু ওরা খুব কম বলছে, এই একটা কারণেই ওরা হয়তো এবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারে। ওদের চাপাবাজিটা একটু কম আছে এবং ওদের মাঠের খেলাটা খেলাও সেটা খুব প্রুফ ভালো। করেছে। বেলিংহাম, তারপর হ্যারি কেইন, এরা তোমার একদম দারুণ। সাকা দুর্দান্ত ফর্মে আছে। এখন আজকে রাতে নার্ভাস গেম হবে অবশ্যই সেখানে। আর আর্জেন্টিনার দিক থেকে বলবো যে ল্যাটিন আমেরিকার একটা টিমই তো এখন ফাইট করছে পুরো স্পেনের, এই ইউরোপের এগেনস্টে। সেখান থেকে লাস্ট হুলিয়ান আলভারেজ গোল করেছে আর্জেন্টিনার হয়ে, আমার খুব খুব পছন্দের একটা এবং খেলোয়াড়। গোলটা মানে গোলটাও কিন্তু হয়েছে, হ্যাঁ ওর মতোই হয়েছে গোলটা। আমার খুবই পছন্দের খেলোয়াড় সে। তারপরে পল ম্যাকালিস্টার, আমার ওর খেলাও খুব ভালো লাগে, যদিও অনেক রাফ। আমার কিছু জিনিস, এই 2-3টা প্লেয়ার যদি একটু ঠিকঠাক ওয়ার্কআউট করতে পারে, দেন আর পিছনে তো মেসি আছে, যদিও মেসির জন্য আজকে আমার বিশ্বাস অন্য ব্যবস্থা রাখা হবে। কালকে এমবাপ্পে যেমন ইনঅ্যাক্টিভ করে রেখেছে, সো ওই স্ট্র্যাটেজিটা আমি যেমন বুঝতেছি, আর্জেন্টিনার কোচও তো বুঝতে পারছে। এবং আর্জেন্টিনার জন্য আমি বলবো টাফ ম্যাচ হবে। এত বছরের ক্যারিয়ার কিন্তু এবারই প্রথম বিশ্বকাপে ইংল্যান্ডের মুখোমুখি হবেন মেসি। তার জন্য এটা কতটা স্পেশাল ম্যাচ হতে যাচ্ছে? অবশ্যই অনেক শেষ ওয়ার্ল্ড কাপ, শেষ সেমিফাইনাল আপনাকে ধরতে হবে, এবং এখানে উইন করলেই সে ফাইনালে যাবে। ফাইনালে গেলেই আমাদের স্পেন পাচ্ছে। সো আমার কাছে মনে হচ্ছে যে দুই দলের স্ট্র্যাটেজি এবং খেলার ধরন কিন্তু ডিফারেন্ট, এবং এই খেলাতে একটা টিম ইংল্যান্ড কিন্তু টাফ ফুটবল খেলে, রাফ অ্যান্ড টাফ, ফিজিক্যাল ফুটবল অনেক বেশি ফিজিক্যাল, আর ওরা খেলে হাইলি টেকনিক্যাল। সো আমার কাছে মনে হচ্ছে যে সেমিফাইনাল ম্যাচগুলোতে আপনাকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। একটা সুযোগ পাবেন, ওইটাই আপনাকে অ্যাভেল করতে হবে। যদি অ্যাভেল করতে না পারেন, আপনাকে সাফার করতে হবে। এনিবডিজ রেজাল্ট হবে আজকে। একটা মজার জিনিস আমরা দেখছি, সাবেক ইংলিশ ফুটবলাররা বলছেন যে মেসিকে ঘুম পাড়িয়ে ইংল্যান্ড যাবে ফাইনালে। এমন মন্তব্য কি আসলে ইংল্যান্ডের আত্মবিশ্বাস, নাকি ম্যাচের আগে জাস্ট একটু অপ্রয়োজনীয় চাপ ক্রিয়েট করার চেষ্টা? এটা তো চাপ তো আছে। আর ইংলিশ ফুটবল পণ্ডিতরা সারা জীবন ওরা পৃথিবীর সেরা দল, কিন্তু আসলে ঘন্টা কাজের বেলা কিছুই করতে পারে না। এবার যদি দেখা যায়, কারণ আমার পছন্দের প্লেয়ার জুড বেলিংহাম আছে, আমি যেহেতু রিয়াল মাদ্রিদ ফ্যান, আর ওর দুর্দান্ত ফর্মে আছে, অ্যাজ ওয়েল অ্যাজ হ্যারি কেনও ভালো ফর্মে, সাকা, মানে টিম কম্বিনেশন যদি ঠিকঠাক ওয়ার্ক করতে পারে, দেন আর্জেন্টিনার আজকে বিপদ হলেও হতে পারে। আর আর্জেন্টিনা লাস্ট 10-15 বছর যা খেলছে ভাই, আর্জেন্টিনা তো হ্যাঁ ফাইনালে গেলে খুব আমরা যে ওয়াও আর্জেন্টিনা চলে গেছে, ব্যাপারটা কিন্তু এরকম হবে না। হ্যাঁ, দে ডিজার্ভ ইট। মানে এক্স্যাক্টলি। দর্শক, একটা মজার জিনিস বলতে চাই, নিশ্চয়ই আপনারাও এটা খেয়াল করেছেন। ফকল্যান্ড ওয়ার এবং 1986 সালের স্মৃতি নিয়ে আলোচনা থাকলেও স্কালোনি কিন্তু ম্যাচটিকে শুধু ফুটবল হিসেবে দেখতে বলেছেন। আসলে মাঠের বাইরে আমরা দেখছি অনেক আবেগ, খেলোয়াড়দের
মানে পক্ষ বিপক্ষে তারা তো আসলে খেলাতেই ফোকাস করবেন, মাঠের খেলাটায় সবকিছু চেঞ্জ করে দিবেন, বাট এই যে ছোট ছোট বাকযুদ্ধ, এটা আসলে কতটা প্রভাব ফেলে ম্যাচের আগে এবং ম্যাচের সময়? এখন প্রভাব কখন পড়বে, আপনাকে যদি কেউ বুলি করে, আপনি যদি ওটা আমলে নেন, তখনই আপনার মধ্যে একটা প্রভাব পড়বে। আপনি যদি ইগনোর করেন, সেই ক্যাপাসিটিটা যদি থাকে, ইউ ক্যান এখন ওভারকাম। এটা নকআউট থেকে, মানে স্পেশালি যেহেতু এখন সেমিফাইনাল, এটা আসলে মানসিক জোর এবং পেশেন্সের আমার মনে একটা হয় ওরা যেই পরিমাণ প্রফেশনাল না, ওরা এগুলো বদারই করে না। বদার করে না। ওরা বদার করে না, কারণ কালকে এমবাপ্পে অন্য টিমের প্লেয়ার হলে কি তো কাঁদতো না? মানে আমি একদম was এত কাছে এসে strong, হ্যাঁ yeah. ওরা হেঁটে But he বেরিয়ে was গেল। strong. কোনো ব্যাপার না। এবং ইংল্যান্ডের গতি, হাইট, সেট পিস আর্জেন্টিনার ডিফেন্সের জন্য কত বড় হুমকি। অনেক বড় হুমকি হবে ইংল্যান্ডের। আপনি ক্যাপ্টেন হ্যারি কেন কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু করতে অ্যাবিলিটি পারে, আছে, হ্যাঁ, ডাম্বল আছে, তো সরি বেলিংহাম তার মা আবার তাকে বলেছে যে বাবা তুমি রেফারির সাথে কোনো কথা বলবা না, ইয়েলো কার্ড খাবা না, তোমার একটা ইয়েলো কার্ড কিন্তু আবার টিমের জন্য অনেক ক্ষতিকর হবে। এক সপ্তাহ যাবত তার মা তাকে বোঝাচ্ছে। সো সে তার মানে সন্তানকে রিড করার জন্য এবং সাইকোলজিক্যালি বুস্ট আপ করার জন্য কিন্তু এই জিনিসগুলো বলছে। আর অপরদিকে আমরা দেখছি যে মাত্র 21 বছর বয়সে একেবারে তরুণ নিকো এবং রাইলি কিন্তু মেসিকে সামলানোর জন্য অপেক্ষায় রয়েছেন। এত বড় দায়িত্বে আসলে তরুণ ডিফেন্ডারের আত্মবিশ্বাসটা কতটা গুরুত্বপূর্ণ, এবং শতাব্দী ভাই আপনার কি মনে হয় মেসিকে থামানোর জন্য কি ইংল্যান্ড এই এক দুজনকেই নির্দিষ্ট দায়িত্ব দেবে, নাকি কালকে আমরা যেরকম দেখেছি অবশ্যই না, এমবাপ্পেকে ঘিরে ওভারঅল রেখেছে মেসি সেরকম? একেবারেই ওই জিনিস না যে একজন দুজন আমি ফিট করলাম আর হয়ে যাবে, কারণ ও তো খেলে তো পুরো মাঠে দেখবেন হেঁটে হেঁটে সব হেঁটে হেঁটে জায়গায়, খেলে, হ্যাঁ। যখন বল আসে তখনই একটা কিছু ঘটায়। সো ওর জন্য স্ট্র্যাটেজি ডিফারেন্টই রাখবে, আমার ওটা মনে হয়। নাহলে ইংল্যান্ডের বিপদ আছে, মানে বেশি ক্যাজুয়ালি নিলে। এবং কালকে রাতে দেখে তো মনে হয় একটা শিক্ষা হয়েছে ফ্রান্সকে দেখে, যে ইংল্যান্ড যদিও গত ম্যাচের আমরা যদি ইজিপ্টের ম্যাচটার প্রসঙ্গ একটু টানি, যদিও স্কালোনি বলেছেন আর্জেন্টিনার মানুষ যতটা বলেছে ততটা খারাপ খেলেনি, ফলাফল কি আসলে সেই দাবির পক্ষে কতটা কথা বলে? খেলা তো আমরা সবাই দেখেছি। দ্যাটস ট্রু যে আমরা আর্জেন্টিনার খেলা আমরা যারা দেখে অভ্যস্ত, আমরা আসলে ধরেই নিই ওকে মানে শুরু থেকে চাপের মধ্যে রাখবে, শেষে গিয়ে কিছু একটা চেঞ্জ। এই ম্যাচে আসলে শুরু থেকে সুযোগ হারানো বা তাদেরকে খেলতে দেওয়ার সুযোগ কতটা আছে বলে মনে করছেন? এই ম্যাচে আমি বলি মোমেন্টাম আপনি হারালে, ভাই একটু আগে যেটা বললেন, আপনার মোমেন্টাম হারালে, চান্স হারালে, আর 50-50টাকে 100-এ নিতে হবে। ক্যানট কাম ব্যাক। যেখানে ওই যে আলভারেজ গোল করেছে, এটা আমাদের ফুটবল দর্শক যারা তাদের জন্য আনন্দের ব্যাপার, বা হ্যারি কেন যেভাবে গোল করছে, বেলিংহাম গোল করছে, এই জিনিসগুলো দেখে খুব আনন্দ পাওয়া যাবে। আর চান্স আপনি মিস করলেন তো গেল। আর আজকে একটা প্রেসারে আর্জেন্টিনা থাকবে, বরং আমি বলি ফিফার সাথে যে স্ক্যান্ডাল বা লাভলা সারা পৃথিবী জুড়ে চলতেছে, পেনাল্টি দেয়া পেনাল্টি না নেওয়া, ওইসব অ্যাটেম্পটে যাওয়াই যাবে না আর্জেন্টিনার আজকে। শুরু থেকেই যদি এটা রাখে মাথায়, তাহলে আমার মনে হয় এটা ভালো। আর অপরদিকে আমরা যেহেতু এই যে আটকানোর কথা বলছি এবং চান্স তৈরি হওয়ার অপেক্ষায় থাকার কথা বলছি, সেক্ষেত্রে যদি মেসিকে আটকাতে ওনারা বেশি মনোযোগ দেন ইংলিশ প্লেয়াররা, সেক্ষেত্রে আলভারেজ, ম্যাকালিস্টার কিংবা এনজোরা কি বাড়তি জায়গা তৈরি করতে পারবেন বলে মনে হয় কিনা? আপনি যদি দেখেন ফুটবল 11 জনের খেলা, 11 জন ডিফেন্স এবং অ্যাটাকিং জোনে যে যদি আপনি মেসিকে আপনি 3 জন প্লেয়ার ব্লক করার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু দুইটা পজিশন আরো দুইটা পজিশন ফাঁকা হয়ে যাচ্ছে, গ্যাপ ক্রিয়েট এই যে ভ্যাকিউমগুলো যে হবে, সেগুলি দিয়ে কিন্তু অ্যাভেল করার তাদের সেই অ্যাবিলিটি হ্যাঁ অবশ্যই আছে। আর মেসির শেষ বিশ্বকাপ সামনে, ইংল্যান্ড, একজন ফুটবল প্রেমী হিসেবে ম্যাচটিকে আপনার কাছে কতটা ইমোশনাল লাগছে ভাইয়া? ইমোশনাল লাগছে। এবারের পুরো বিশ্বকাপটা যে শেষ হয়ে আসছে, তো এই যে আমার দেখেন গুজ বাম্প হচ্ছে যে মানে দেখেন কতগুলো প্লেয়ারকে আমরা পাবো না, মানে বিশ্বকাপের মাঠে দেখতে পাবো না। আর তার মধ্যে মেসি ভাই গোট, মেসি রোনাল্ডো, আমরা লাস্ট 20-22 বছর এই দুইটার অত্যাচারে, মানে আনন্দ ভালোবাসার জায়গা থেকে বলছে, ওদের অত্যাচারে কিন্তু অন্য কেউ এসে দাঁড়াতে পারেনি ওভাবে। দেখেন একটা সুপারস্টার, যেই কারণে আপনি যত যাই বলেন ব্র্যান্ডিং এর জন্য ফিফা কিন্তু মেসিকেই নিচ্ছে, কারণ রোনাল্ডোর ফর্ম নেই, আর নাই তো কেউ। নেইমার একটা পর্যায়ে গিয়েছিল কিন্তু হতে পারেনি। সো ওইখান থেকে লাস্ট ওকে আর বিশ্বকাপের মাঠে খেলতে দেখা যাবে না, ওটা তো অবশ্যই খারাপ লাগবে। কিন্তু ওকে ধন্যবাদ, বা এই বিশ্বকাপের শেষ ফাইনাল পর্যন্ত যাক, চ্যাম্পিয়ন হোক, আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই। মানে এত ভালো ভালো স্মৃতি বা এত হতাশাজনক স্মৃতি, কারণ আমি ভাই রিয়াল মাদ্রিদ ফ্যান, ও বার্সেলোনায় খেলছে, প্রচুর ভোগাইছে বা প্রচুর ভালো ভালো খেলা গোল দেখতে পেয়েছি, অস্বীকার করার কোনো উপায় নেই। অবভিয়াসলি হতে পারে এটা ওনার শেষ ম্যাচ, বা যেমন ভাইয়া যেমন পরের ম্যাচটাও খেলতে পারেন, এবং অনায়াসে আমরা যদি দেখি যে হ্যাঁ সেমিফাইনাল ওনার এটাই হয়তো শেষ, তবে গোল্ডেন গোল পাওয়ারও কিন্তু ওটা চান্স রয়েছে। আর ইংল্যান্ড ফাইনালে উঠলে আসলে 1966 সালের পর দীর্ঘ একটা অপেক্ষার অবসান ঘটবে, আর আর্জেন্টিনা উঠলে মেসির
আর একটা বিশ্বকাপ back to ফাইনাল back। এবং 3টা বিশ্বকাপের ফাইনালে ওঠার Final একটা করবো। রেকর্ড উনি তৈরি করবেন। কোন গল্পটি দেখতে চান? আমি চাবো মেসি যাক, মানে মেসি ফাইনালটা খেলো, ও শেষটা ভালো হোক এবং মহাতারকা হিসেবে আমাদের সবার মাঝে সচিন তেন্ডুলকারের যেরকম হয়েছিল একদম, বিশ্বকাপের ফাইনালটা হোক না মেসির, অসুবিধা কি? আমার দেশ তো আর ওখানে খেলতে পারছে না, অসুবিধা কি? যাক আর্জেন্টিনা। থ্যাংক ইউ সো মাচ। আজকের আড্ডাটা খুবই এনজয়েবল ছিল এবং আশা করি আজকের ম্যাচটা টান ভালো উত্তেজনায় একটা ম্যাচ ভরপুর হোক হবে। ভাই, ভালো কালকের একটা মতো ম্যাচ। মেড়া ম্যাচ না এই ম্যাচটা অফিশিয়েট করবে কিন্তু আমেরিকান রেফারি, Yes. মরক্কোর অরিজিন, তার বয়স 44, ওর নাম হলো ইসমাইল ইলফাতে এবং হি ইজ এ ভেরি গুড রেফারি এবং হি ক্যান ম্যানেজ অল দ্য প্লেয়ার্স নাইসলি এবং সুন্দর সুন্দর কথা বলে। ম্যান অফ ভেরি গুড। আমরা ভালো That's একটা খেলা great. আমরা মাঠের খেলাটা উপভোগ করব। দুজনের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানার জন্য। বিশ্বকাপ এখন শেষ দুটি বড় লড়াইয়ের অপেক্ষায়। প্রথম সেমিফাইনালে স্পেন দেখিয়েছে শুধুমাত্র তারকার নাম নয়, একটি পরিষ্কার ফিলোসফি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সম্মিলিত ফুটবলই বড় ম্যাচে গড়ে দেয় পার্থক্য। এখন অপেক্ষা আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের। একদিকে শিরোপা ধরে রাখার স্বপ্ন, অন্যদিকে 6 দশকেরও বেশি সময় অপেক্ষা শেষ করার আকাঙ্ক্ষা। মেসির শেষ বিশ্বকাপের গল্প এগিয়ে যাবে নাকি বেলিংহাম কেইনরা ইংল্যান্ডকে পৌঁছে দেবেন ইতিহাসের এক নতুন অধ্যায়? উত্তর মিলবে আজ রাতেই। আজকের মতন বিদায় নিচ্ছি আমি ইন্দ্রাণী নিশির। সাথে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারিজ বিভাগের প্রধান আজাদ রহমান এবং জনপ্রিয় অভিনেতা শতাব্দী ওয়াদুদ। আর দর্শক, আপনারা দেখছিলেন সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত ডি বক্স। সবাই খুব ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।